গল্পের শুরুতে আমরা দেখি জেজি তার বাবার সঙ্গে কথা বলছে। সে বাবাকে বলছে যে ঠিক আছে, সে তার সৎ বোন জিয়াংয়ের পরিবর্তে সানকে বিয়ে করতে রাজি, যে বর্তমানে ভেজিটেটিভ স্টেজে আছে। এটা শুনে তার বাবা খুব খুশি হয়ে যান, কিন্তু তার মনে একটা প্রশ্ন আসে, কেন? তাই তিনি জেজিকে জিজ্ঞেস করেন, ঠিক আছে, কিন্তু বদলে তুমি কি চাইছো? তখন জেজি সরাসরি 10 বিলিয়ন টাকার দাবি করে বসে। এই টাকার জন্য তার বাবাকে অনেক সম্পত্তি বিক্রি করতেও হতে পারে, কিন্তু প্রিয় মেয়ে জিয়াং বিয়ে এমন একজনের সাথে দিতে হবে যে ভেজিটেটিভ স্টেজে আছে, এটা তো স্পষ্টভাবেই তিনি চাইবেন না। তাই জেজিকে 10 বিলিয়ন টাকা দিতে রাজি হয়ে যান। তার বাবা তখন বলেন, তুমি তো তোমার বডিগার্ড জুহানকে অনেক ভালোবাসো, তাহলে এত সহজে রাজি হয়ে গেলে কিভাবে অন্য কাউকে বিয়ে করতে? তার ওপর এখন তোমার ক্রাশ, তোমার বডিগার্ড জুহানি জিয়াংয়ের নতুন বডিগার্ড হতে চলেছে। জেজি ভাবে, কারণ আমি জেনে গেছি আমার বডিগার্ড জুহান আমাকে নয়, বরং আমার সৎ বোন জিয়াংকে পছন্দ করে। কিছুদিন আগে সে জিয়ানকে জিয়াংয়ের ছবি দেখছে এমন অবস্থায় দেখে ফেলে। সেই দিন থেকেই সে বুঝে যায় যে জুহান কখনোই তাকে ভালোবাসবে না। গত 2 বছর ধরে জুহান জেজির বডিগার্ড হিসেবে ছিল, এবং তখন তার প্রশ্নের অনেক উত্তর পেয়ে যায়। আর তখনই একটি গোপন সত্য প্রকাশ পায়। প্রথম যখন জুহানকে দেখে, সে মূলত একজন হিডেন বয়ফ্রেন্ড এবং মেল মডেল খুঁজছিল নিজের জন্য, কিন্তু জুহানকে দেখে সে সিদ্ধান্ত নেয় যে এই ছেলেকে সে দীর্ঘদিন নিজের কাছে রাখবে। তাই সে তাকে পার্সোনাল বডিগার্ড বানিয়ে নেয়। পরবর্তী 2 বছর যাবৎ সে ট্রাই করতে থাকে কিভাবে তাকে আকৃষ্ট করা যায়, কিভাবে মন জয় করা যায়। সে বহু হিন্ট দেয়, খুব ভালো ব্যবহার করে, ভালোবাসা দেখাতে থাকে, কিন্তু 2 বছরের মধ্যে একবারের জন্যও জুহান জেজির জন্য কোনো কিছু ফিল করে না বা তার প্রতি কোনো আলাদা অনুভব দেখায় না। জেজি এই সব কিছু সহ্য করতেও প্রস্তুত ছিল। তার মনে হচ্ছিল, ঠিক আছে, হয়তো এখন সে আমাকে পছন্দ করে না, কিন্তু একদিন না একদিন সে করবেই। কিন্তু সেই দিনটা একেবারে ভেঙে পড়ে জেজি, যেদিন সে জুহানকে তার রুমে তার এক বন্ধুর সাথে কথা বলতে শুনে ফেলে। তখন সে জানতে পারে যে জুহান আসলে কোনো সত্যিকারের বডিগার্ড না, সে হলো এই শহরের সবচেয়ে রিচ প্রিন্স। আর সে জিয়াংকে পছন্দ করে। এই কারণেই সে জেজির বডিগার্ড সেজে এখানে এসেছে, যেন সে জিয়াংয়ের কাছাকাছি থাকতে পারে। এইভাবে যখন জেজি বুঝে যায় যে জুহান ধনী রাজপুত্র হয়েও তার পাশে শুধু জিয়াংয়ের কাছাকাছি থাকার জন্য আছে, তখন সে বুঝে যায় তার মনে জুহানের জন্য আর কোনো আশা রাখা মানে নেই। এজন্য সে জুহানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে জুহানের সাথে দেখা করতে চায়। তখন জুহান তাড়াতাড়ি করে জিয়াংয়ের ছবি লুকিয়ে ফেলে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে? জেজি বলে, আগামীকাল একটি অকশন আছে, তোমাকে আমার সাথে যেতে হবে। জুহান রাজি হয়ে যায়, কিন্তু বলে, এটা আমার ব্যক্তিগত জায়গা, পরে থেকে বিনা অনুমতিতে কখনো আমার রুমে এসো না। সে ভয় পাচ্ছিল যদি জেজি দেখে ফেলে যে সে জিয়াংকে নিয়ে কল্পনা করছে, তাহলে ও তাকে চাকরি থেকে বের করে দিতে পারে, কারণ এই 2 বোনের মধ্যে সম্পর্ক এমনিতেও খুব একটা ভালো না। এদিকে জেজি আস্তে আস্তে জুহানকে জিয়াংয়ের দিকে ঠেলে দেওয়ার কাজ শুরু করে। সে নিজেকে সম্পূর্ণভাবে জুহানের থেকে আলাদা করে নেয়, তবে সে তখনও তাকে চাকরি থেকে বাদ দেয় না যতক্ষণ না সে সানকে বিয়ে করছে। পরদিন তারা অকশনে যায়। আগের দিনগুলোতে জেজি সবসময় জুহানের সাথে প্রেমিকাপূর্ণ ব্যবহার করত, কিন্তু আজ সে একেবারে মালকিনের মতো ব্যবহার করে। জুহানকে বলে, দরজা খুলো। জুহানের মনে হয় ও এত বদলে গেছে কেন, কিন্তু সে ব্যাপারটা এড়িয়ে যায়। তারা অকশনে পৌঁছায়। আমরা সেখানে জিয়াংকে দেখতে পাই। সে একটা ইনোসেন্ট গার্লের মতো আচরণ করে, বাট সে বাইরে থেকে নিষ্পাপ সরল ভালো সেজে থাকে, কিন্তু ভেতরে ভেতরে খুব চালাক আর অন্যের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে। জিয়াং জেজির সামনে ভালো ব্যবহার করে, কিন্তু সে জানে যে জুহান ওকে পছন্দ করে, আর এটাই মজা নেওয়ার জন্য মাঝে মাঝে জুহানকে হিন্ট দেয়, যেন মনে হয় সেও জুহানকে পছন্দ করে। আর আমাদের জুহান সাহেব ও ভাবে জিয়াং ওকে লাইক করে। এবার অকশন শুরু হয়। জেজির একটা নেকলেস পছন্দ হয়। তখন জিয়াং ইচ্ছে করে ওই নেকলেসটা ছিনিয়ে নেওয়ার জন্য তার দাম বাড়াতে থাকে, কারণ সে জানতো যে জেজিকে তার বাবার পকেট মানি দেয় না, তার কাছে অত টাকা থাকার কথা না, তাই এত দামি নেকলেসও কিনতে পারবে না। প্রতি মাসে জিয়াং পেত 5 লক্ষ টাকা আর জেজি পেত মাত্র 5,000 টাকা, যদিও জেজি ছিল তার বাবার আসল মেয়ে, যার মায়ের কোম্পানির ওপর এরা এখন দখল করে বসে আছে। কিন্তু জিয়াং জানতো না যে জেজি এখন 10 বিলিয়ন রিওয়ার্ড পেতে চলেছে। এই কারণে জেজি এখানে জিনিসপত্র কেনার জন্য ট্রাই করছিল।
জিয়াং যত দাম বাড়ায় জেজি তার থেকেও বেশি দাম বাড়িয়ে দেয়। তখন জিয়াং তার বাবাকে ফোন করে বলে, আমি এই অকশনে আছি, একটা নেকলেস পছন্দ হয়েছে, তুমি কি আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবে? তখন তার বাবা তাকে জানিয়ে দেয় এখন কোম্পানিতে সমস্যা চলছে, তাই এখন টাকা পাঠানো সম্ভব নয়। জেজির মনে হয় এবার তো নিশ্চয়ই আমি নেকলেসটা কিনে ফেলতে পারবো, কিন্তু যতক্ষণ না জুহান সেখানে আছে ততক্ষণ ওটা সম্ভব কিভাবে? সে নিজের সেক্রেটারিকে ইশারা করে, আর সে সেক্রেটারি সেখানে আসা সব জিনিস একে একে কিনে ফেলে, এই উদ্দেশ্য নিয়ে যে সবকিছু জিয়াংকে গিফট করে দেবে। যে বুঝে যায় জুহান তো আসলে একটা ধনী প্রিন্স, তাই এই লোক নিশ্চয়ই তার সেক্রেটারি, যে তার কথায় এসব কিনছে জিয়াং এর জন্য। এতে তার মন আরো বেশি ভেঙে পড়ে, একটু একটু করে হার্ড হয়ে সে জুহান থেকে দূরে চলে যাচ্ছে। এই কারণে যে ইচ্ছে করে নিজেকে আরো বেশি কষ্ট দিতে চাইছিল, যাতে সে কোনোদিনও জুহানের দিকে ফিরে তাকানোর কথা না ভাবে, যেমনই পরিস্থিতি হোক না কেন। এদিকে সবকিছু রিচেস্ট প্রিন্সের নামে কেনা হয় এবং এগুলো জিয়াংকে গিফট করা হয়। জিয়াং এর আনন্দের শেষ থাকে না, সে ওভার কনফিডেন্স হয়ে যায়, ভাবতে লাগে ওই রিচেস্ট প্রিন্স আমাকে ভালোবাসে, তাই সে আমার জন্য এত কিছু করছে। এই জিনিসগুলো জেজির খুব খারাপ লাগে, সে সেখান থেকে চলে যেতে চায়। ওরা এরপর একটি ক্লাবে যাচ্ছে, তখন জিয়াং ইচ্ছে করে জেজির পাশে গিয়ে বসে, যেন সে অজুহাতে জুহানের সঙ্গে আরো একটু সময় কাটাতে পারে। আর এখানে জুহান ইচ্ছে করে গাড়ি লক করে দেয়, যাতে জেজি জিয়াংয়ে বের করে নিতে না পারে। জেজির খুব রাগ হচ্ছিল, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করছিল। ওরা কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল। জিয়াং তখন বারবার বিরক্ত করছে, তোমাদের কি ধারণা ওই রিচেস্ট প্রিন্স আমাকে কেন এত গিফট দিল? জুহান তখন বলে, হয়তো সে তোমাকে পছন্দ করে, সে পরোক্ষভাবে হিন্ট দিচ্ছিল। জেজি এসব কথায় বিরক্ত হয়ে যায়, সে বলে, আর যদি একটা কথা বলো আমি তোমাকে এখনই গাড়ি থেকে নামিয়ে দেব। সে দেখতে পায় জুহান সামনের আয়না দিয়ে একটানা জিয়াং এর দিকে তাকিয়ে আছে। তারপর ওরা ক্লাবে পৌঁছে। যদিও জুহান আসলে জেজির বডিগার্ড, কিন্তু সে সেখানে গিয়ে জিয়াংকে প্রোটেক্ট করছে। সবকিছু জানার পরেও জেজি সব ইগনোর করে পার্টি করতে ক্লাবের ভেতরে ঢুকে যায়। সেখানে কিছু ছেলে তাকে উত্ত্যক্ত করতে থাকে, জেজি একা একাই তাদের সামলানোর চেষ্টা করছিল। অন্যদিকে জুহান ব্যস্ত ছিল জিয়াংকে প্রোটেক্ট করতে, তাই সে অনেক দেরিতে সেখানে আসে। তখন জেজি বলে, তোমার নাটক শেষ হয়েছে, তুমি আমার বডিগার্ড হয়ে এখানে অন্য কারো নিরাপত্তা দিচ্ছ। সে জুহানকে বকাঝকা করতে যাচ্ছিল, ঠিক তখনই জিয়াং সেখানে চলে আসে, বলে, না না, ওকে কিছু বলো না, আমি ওকে বলেছিলাম আমাকে প্রোটেক্ট করতে। জিয়াং ভাবছিল যেহেতু জিজি জুহানকে লাইক করে, তাই ইচ্ছে করে সে তাকে নিজের দিকে টানছিল। এমন সময় হঠাৎ করে একটা ড্রোন ম্যালফাংশন করে এবং বিপদ তৈরি হয়। তখন জুহান আবার জিজিকে ফেলে রেখে জিয়াংকে বাঁচাতে চায়, যার ফলে জেজি আহত হয়। সবাই হাসপাতালে যায়। জিয়াং সেখানে জেজির কেয়ার করার নাটক শুরু করে। আমার কারণে জেজি আহত হয়ে গেছে। কিছুক্ষণ পর জেজির জ্ঞান ফেরে। সে তখন রাগ করে জিয়াংকে বলে, এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমার মুখও দেখতে চাই না। জিয়াং বলে, আমি তো তোমার চিন্তা করছি, আর তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। জেজি বলে, এই সব তোমার কারণেই হয়েছে। জিয়াং চলে গেলে জুহান বলে, দোষ আমার, আমি সেই সময় জিয়াংকে প্রোটেক্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে যা বলার বলো, কিন্তু জিয়াংকে কিছু বলো না। তখন জেজি জুহানকে সোজাসুজি বলে দেয়, তুমি এখান থেকে চলে যাও। পরে যখন তারা বাসায় পৌঁছায়, তখন জুয়ান বলে, তুমি চাইলে আমাকে যে কোনো শাস্তি দিতে পারো, আমি তোমার বডিগার্ড, কিন্তু আমি জিয়াংকে প্রোটেক্ট করেছি। তখন জেজি একটা স্টিক তোলে। সে সত্যিই জুহানকে মারতে যাচ্ছিল, কারণ তার ভেতরে রাগ, কষ্ট সবকিছুর অন্তত কিছুটা হলেও হালকা করতে চাচ্ছিল। ঠিক তখনই সেখানে জিয়াং এসে পড়ে। সে এসে বলে, ভুলটা আমারই, আমাকে শাস্তি দাও, জুহানকে নয়। কিন্তু জেজি তখন রেগে গিয়ে তার হাতে থাকা স্টিক দিয়ে একেবারে জিহানকে মেরে বসে। সঙ্গে সঙ্গে জিয়াং তার ড্রামা শুরু করে দেয়। জুহান তাড়াতাড়ি করে জিয়াংকে সেখান থেকে নিয়ে যায়। তারপর জেজি তার বিয়ের পোশাক ট্রাই করতে চলে যায়, যেটা সে সানকে বিয়ের সময় পরবে। পোশাক ট্রাই করে ফিরে আসার সময় কিডন্যাপার এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর জেজি শুনতে পায় কিডন্যাপার ফোনের স্পিকারে কারোর সাথে কথা বলছে, আর সে কেউ নয়, জুহান। জুহান কিডন্যাপারকে নির্দেশ দিচ্ছিল জেজিকে 100 বার চাবুক মারা হোক, যেভাবে সে জিয়াংকে মেরেছে। এই কথা শুনে জেজি বুঝে যায় যে ছেলেটিকে সে এত ভালোবেসেছে, সেই এখন তাকে শাস্তি দেওয়ার জন্য এত দূর পর্যন্ত চলে গিয়েছে।
তার মনে একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। এই সব করার পর কিডন্যাপার তাকে ছেড়ে দেয়। হাসপাতালে জ্ঞান ফেরার পর সে দেখে সে খুব বাজেভাবে আহত হয়েছে। কষ্ট করে নিজেকে সামলে পাশের ঘরে গিয়ে দেখে জুহান সেখানে জিয়াংয়ের যত্ন নিচ্ছে। এটা দেখে জেজির মন কান্নায় ভেঙে পড়ে। সে ভাবে, আমি কিভাবে এমন একটা মানুষকে ভালোবেসে ফেললাম। আমার জীবনের 2 বছর আমি এই লোকটার পেছনে নষ্ট করে দিয়েছি, যে একবারও আমার দিকে ফিরেও তাকায়নি। কিন্তু সে নিজেকে সামলায়, ভাবে কান্না করে কিছু হবে না। সে পোশাক বদলে বাড়ি ফিরে যায়, এমনভাবে যেন কিছুই হয়নি। বাড়িতে এসে সে জুহান তার বডিগার্ড হয়ে দাঁড়িয়ে আছে যত্ন নিতে। ঠিক তখনই তার বাবার ফোন আসে, কাল জিয়াংয়ের জন্মদিন, সে তোমাকে ইনভাইট করেছে। জেজির আসলে যাবার কোনো ইচ্ছে ছিল না, তবুও সে জুহানকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমার যাওয়া উচিত? জুহান বলে, হ্যাঁ অবশ্যই যাওয়া উচিত, কারণ সে তো এই অজুহাতে জিয়াংয়ের কাছাকাছি যেতে চাইছিল। জেজি তাতে রাজি হয়ে যায়। তারপর তারা জিয়াংয়ের জন্মদিনের পার্টিতে পৌঁছায়। সেখানে জিয়াং আগের মতোই জেজির সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু জেজি তাকে একটুও পাত্তা দেয় না এবং সে নিজে একপাশে চলে যায় নিজের কাজে। তার মন শুরু থেকেই লোকগুলোর জন্য ঘৃণায় ভরা ছিল। তার মায়ের মৃত্যুর পরপরই তার বাবা জিয়াং এবং তার পরিবারকেই বাড়িতে নিয়ে আসে। এইভাবে তারা জেজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। জেজি জানতো তার বাবা তার মাকে ছেড়ে প্রথম থেকেই জিয়াং ও তার পরিবারের সঙ্গে থাকতে চেয়েছিল। এই সব কিছু জেজি জানলেও কিছু করতে পারত না, কারণ সে তখন দুর্বল ছিল। তাই সে ঠিক করে যে সেই সব লোকদের ইগনোর করবে। এর মধ্যেই জিয়াং তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল যে তার কি ধরনের ছেলে পছন্দ। সে বলে, যার বুকে আমার নামে ট্যাটু থাকবে সে আমার জন্য পাহাড় থেকে বিশেষ গোলাপ নিয়ে আনবে, তবেই সে আমার জন্য স্পেশাল। এই সব কথা জুহান শুনছিল, আর সে ঠিক করেছিল এই সব কিছু সে জিয়াংয়ের জন্য করবে। ঠিক তখনই রিচেস্ট প্রিন্স জিয়াং এর জন্য কিছু গিফট পাঠিয়ে দেয়। এতে সবাই বুঝে যায় এই রিচেস্ট প্রিন্স আসলে জিয়াংকে পছন্দ করে, তাই সে এত কিছু করছে। এই সব শুনে জেজির মনে খুব খারাপ হয়, কিন্তু সে তার আবেগ এখন আর কাউকে বুঝতে দেয় না। সে সব ইগনোর করে চলে যেতে চায়, কিন্তু জিয়াং তার পেছনে এসে তাকে শো অফ করতে থাকে, দেখাতে থাকে যেভাবে আমার মা তোমার মায়ের জায়গা নিয়েছে সেভাবেই তোমার জায়গাটা আমি নিতে চলেছে। এদিকে জুহান সেখানে আসতে থাকে। তখন জিয়াং হঠাৎ করে নিচে পড়ে যাওয়ার অভিনয় করে, যেন সবাই ভাবে জেজি তাকে চড় মেরেছে। পরিবারের লোকেরা এসে জেজিকে বকাঝকা করতে থাকে। তখন জেজি আসলেই জিয়াংকে একটা চড় মারে এবং বলে, এখন আমাকে যা বলার বলো। জেজি বলে, হ্যাঁ আমি আসলেই ওকে চড় মেরেছি, আর ও এই চড় ডিজার্ভ করে। এ কথা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। জুহান তার পেছনে যেতে চায়, কিন্তু জেজি তখন বলে, কেন, আবার কি তুমি আমাকে 100টা চড় খাওয়াতে চাও? এই কথা শুনে জুহান হতবাক হয়ে যায়। তার মনে হয় না জানি জেজি সব কিছু জেনে গেছে কিনা, কিন্তু সে তো সব সাবধানে গোপনে করেছিল। জেজি তো জানতেই পারবে না। কিন্তু জেজির মন ইতিমধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সে বলে, আমার পেছনে আসার দরকার নেই, আজ আমি তোমাকে ছুটি দিচ্ছি। শান্ত জুহান এখন গিয়ে জিয়াংয়ের নামে ট্যাটু করাবে, তাই আগে ভাগেই তাকে সে ছুটিতে পাঠিয়ে দিল। এরপর জেজি গোপনে জুহানকে অনুসরণ করে দেখে সে প্রাইভেট ট্যাটু শপে গিয়ে জিয়াংয়ের নামে ট্যাটু করাচ্ছে, যদিও তার সেক্রেটারি তাকে মানা করছিল। এই সময় ট্যাটু করানো খুবই রিস্কি, কারণ এরপর আপনাকে বিশ্রামে থাকতে হবে, আপনাকে তো এখন প্রচুর কাজ করতে হয়। কিন্তু জুহান কারো কথা শোনার পাত্র নয়। জিহানকে ইমপ্রেস করতে গিয়ে সে কাজ করে বসে। এই দৃশ্য দেখে জেজির চোখ দিয়ে অনবরত জল ঝরতে থাকে, তবুও সে নিজেকে সামলে নিয়ে বাড়িতে ফিরে যায়। কিছুক্ষণ পর জুহান বাড়িতে ফিরে আসে খুবই ইনজার্ড অবস্থায়। সে গিয়েছিল সেই স্পেশাল পাহাড়ি গোলাপ আনতে জিয়াংয়ের জন্য। জেজি আগেই সব কিছু দেখে ফেলেছিল। পরের দিন জুহান এসে বলে, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি কয়েকদিনের ছুটিতে থাকতে চাই। তখন জেজি বলে, ঠিক আছে, তুমি যতদিনের ছুটি চাও নিতে পারো, কারণ এখন সে নিজেই আর জুহানকে নিজের কাছে রাখতে চায় না। এরপর বিয়ের আগে জেজি তার বন্ধুদের সঙ্গে ফেয়ারওয়েল পার্টি করছিল। সবাই তার জন্য চিন্তা করছিল, কিন্তু জেজি বলে, কোনো চিন্তা নেই, একবার যখন আমার বিয়ে হয়ে যাবে তখন আমার এই ফ্যামিলির ঝামেলা থেকে একেবারে মুক্তি পাবো, তখন আর ওদের কথা ভাবতেই হবে না। ক্লাব থেকে বেরোনোর সময় জেজি হঠাৎ শুনে ফেলে জিয়াং তার বন্ধুদের বলছিল জেজি কিভাবে জুহানের পেছনে ঘুরছে আর জুহান ওর পেছনে।
তার জন্যই তো জুহান ট্যাটু করিয়েছে, পাহাড়ি গোলাপ এনে দিয়েছে, কিন্তু আমার ওর প্রতি কোনো ফিলিংস নেই। আমি তো শুধু একটু মজা করছি। সে আরও বলে, আমি ওকে একটু পাত্তা দিই, কারণ যে জুহানকে পছন্দ করে, তাই আমি একটু মজা নিই। আসলে তো রিচেস্ট প্রিন্স আমার পেছনে, আমি কি তাকে ছেড়ে একটা বডিগার্ড জুহানকে পাত্তা দেব? এটা তো সম্ভবই না। এই কথা শুনে জেজি ভাবে, যদি জুহান জানতে পারে যে সে যাকে এত ভালোবাসে সেই মেয়েটি তার সম্পর্কে এমন ভাবে, তাহলে ওর প্রতিক্রিয়া কি হবে? পরদিন জেজি যায় তার মায়ের কবরের কাছে। সে মনটা খুবই খারাপ ছিল সেদিন। কিছুক্ষণ সময় কাটায় তার মায়ের সাথে। বাড়ি ফিরে এসে সে নিজের জিনিসপত্র গুছাতে থাকে। একটি ছবির মধ্যে ছিল জুহানের ছবি, যেটা সে ডাস্টবিনে ফেলে দেয়। তার বাবা ইতিমধ্যে জেজির অ্যাকাউন্টে 10 বিলিয়ন টাকা ট্রান্সফার করে দিয়েছে এবং এখন সে সান পরিবারের বাড়িতে শিফট হতে চলেছে। এই খবর এখনও জুহানের জানা ছিল না। জুহান আসে এবং জেজিকে জিজ্ঞেস করে, তুমি প্যাকিং করছো কেন? জেজি বলে, আমি আমার জায়গা বদলাচ্ছি। তখন জুহান বলে, ঠিক আছে, তোমার নতুন ঠিকানা দিও, আমি সেখানে গিয়ে তোমার বডিগার্ডের কাজ চালিয়ে যাব। জেজি মনে মনে ভাবে, না, এখন আর তার প্রয়োজন নেই। এখন তুমি জিয়াংয়ের সাথে মুক্তভাবে থাকতে পারো। তবে সে বাইরে মুখে কিছু বলে না, শুধু বলে, তুমি বরং জিয়াংকে তার প্রিয় স্ন্যাক্স দিয়ে এসো, ওর খেতে ইচ্ছে করেছে। জুহান এতে খুশি হয়ে যায়, ভাবে চলো এই অজুহাতে আবার জিয়াংয়ের সঙ্গে দেখা হবে। কিন্তু সে জানতো না এটাই হয়তো জেজিকে শেষবার দেখছে। জুহান চলে যাওয়ার পর জেজি কিছুটা স্যাড ফিল করে। সে বাকিটা প্যাকিং শেষ করে, কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। চলে যাওয়ার আগে সে নিজের সিম কার্ড এবং মোবাইল ফোনও রেখে দেয়, যাতে পুরনো জীবনের কেউ আর তার সঙ্গে যোগাযোগ করতে না পারে। অন্যদিকে জুহানের হৃদয়ে এক অদ্ভুত ব্যথা অনুভব হচ্ছিল। সে ভাবে, আমি তো জিয়াং এর জন্য স্ন্যাক নিয়ে এসেছে, তাও কেন যেন মনটা খারাপ লাগছে। এদিকে জিয়াং তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি জেজিকে 10 বিলিয়ন টাকা কেন দিলে? তার বাবা বলে, তুমি কি ওই ভেজিটেটিভ ছেলেটাকে বিয়ে করতে চাও? নিশ্চয় না, তাই আমি এটা করেছি তাকে ছাড়ানোর জন্য। একবার ওর বিয়ে হয়ে যাক, সেই পরিবার থেকে চুক্তি পেয়ে যাই, তারপর আমি ওকে শিক্ষা দেব। এই সব নিয়ে তোমার আর চিন্তা করার কোনো দরকার নেই। পর জিয়াং একটু নর্মাল হয়ে আসে। ঠিক তখনই সেখানে জুহান আসে, তার সঙ্গে জিয়াংয়ের প্রিয় স্ন্যাক্স নিয়ে। জিয়াং এর কথা শুনে জুহান জানতে পারে যে জি এখন অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। এটা শুনে সে একেবারে হতবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কি বলছো? জেজি কার সাথে বিয়ে করছে? তখন জিয়াং বলে, সে সান পরিবারের সে ছেলের সঙ্গে বিয়ে করছে, যে এখন ভেজিটেটিভ স্টেজে আছে। জুহান এটা শুনে আরও চমকে ওঠে। সাথে জিয়াং তাকে বলে, আসল কথা হলো জেজি তোমাকে আমাকে দিয়ে গেছে। জুহান ভাবে, আমি কি জিনিস যা ইচ্ছে মতো অন্য কাউকে দিয়ে দেবে? তবুও সে ভাবে, 1 মিনিট, এটা তো আমার জন্য খুশির ব্যাপার। এখন আমি 24 ঘন্টা খোলাখুলি জিয়াংয়ের সঙ্গে থাকতে পারবো, যাকে আমি এতটা ভালোবাসি। কিন্তু তার মনে জেজির কথা ভেবে খারাপ হয়ে যাচ্ছিল। সে ভাবে, জেজি তো একটা ভেজিটেটিভ ছেলেকে বিয়ে করছে, এটা শুনে আমার এত খারাপ লাগছে কেন? সে বুঝতে পারে জেজির সঙ্গে এতদিন একসাথে থাকার কারণে ওর প্রতি একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। তাই সে এখন বুঝতে পারে জেজি আসলে সাধারণভাবে বাড়ি বদলাচ্ছিল না, সে বিয়ে করতে চলে গিয়েছে। গত 2 বছর জেজির সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত তার মনে পড়তে থাকে, কিন্তু সে নিজের অনুভূতিগুলো থেকে মন সরিয়ে নিতে চেষ্টা করে এবং জিয়াংয়ের দিকে মনোযোগ দেয়। তখন জিয়াং বলে, আজ থেকে তুমি আমার বয়ফ্রেন্ড, তাহলে চলো আমাকে শপিং করাতে হবে। জুহান রাজি হয়ে যায়। তারা বাইরে গিয়ে অনেক জিনিস কেনার পরিকল্পনা করে, কিন্তু বাইরে যাওয়ার পরও জুহান বুঝতে পারে সে জিয়াংয়ের সাথে থেকেও জেজিকে মিস করছে। সে ভাবে, আমার কি হয়েছে? আমি তো এটাই চাইতাম, জিয়াংয়ের সাথে থাকতে, তাহলে আমি খুশি কেন না? নেক্সট পার্টে আমরা জানতে পারবো জুহান কি বুঝতে পারবে সে আসলে কাকে ভালোবাসে, আর জেজি কি তার রিয়েল লাভ পাবে। লাস্ট পার্টের শুরুতে আমরা দেখতে পাই জুহান জিয়াংকে বিয়ের জন্য প্রপোজ করবে। তারই সব প্ল্যান করছে। সে একটা লোককে ফোন করে তাকে প্রস্তুত হওয়ার জন্য বলে, যাতে সে এখানে জিয়াংকে তার সেরাটা দিতে পারে। কিন্তু তার মনে পড়েছিল জেজির দিকে। সে চিন্তা করছিল জেজি ঠিক আছে তো। তারপর সে ভাবে, হয়তো আমি পাগল হয়ে গেছি। পরদিন সে জিয়াংকে দেখতে যায়, যেদিন তারা একসাথে বাইরে যাওয়ার কথা ছিল। যখন তারা বাড়ি থেকে বের হচ্ছিল, ঠিক তখনই গেটের সামনে একটা বিড়াল দাঁড়িয়ে
গিয়েছিল। বিড়ালটিকে দেখে জিয়াং চিৎকার করে ওঠে, এই জঘন্য বিড়ালটা এখানে কি করছে? তার মুখ থেকে হঠাৎ এমন ভাষা বেরিয়ে যায়। সে সাথে সাথে জোহানকে বলে, আরে হঠাৎ করে বিড়ালটি দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। জোহান বিষয়টি এড়িয়ে যায়। তারপর তারা গাড়িতে করে যাচ্ছিল, তখন হঠাৎ একটা ট্রাক দুর্ঘটনাবশত ভারসাম্য হারিয়ে তাদের গাড়িতে ধাক্কা মারে। জিয়াংকে বাঁচাতে গিয়ে জোহান খুবই মারাত্মকভাবে আহত হয়, কিন্তু সে খুশি ছিল, কারণ যাকে সে ভালোবাসত অন্তত সে সেফ আছে। জোহানকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিয়াং হাসপাতালে বসে জোহানের জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল। জোহানের জ্ঞান ফিরতেই সে বলে, তুমি আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিলে, আমি ভেবেছিলাম তুমি বাঁচবে না। জোহান ভেবেছিল জিয়াং হয়তো আরো কিছুক্ষণ তার সঙ্গে থাকবে, কিন্তু ঠিক তখনই জিয়াংয়ের একটা ফোন কল আসে এবং সে বলে, আমার একটা জরুরি কাজ আছে, আমি পরে আবার আসবো। এই কথা বলে সে চলে যায়। তারপর জোহান জানে না কেন জিজিকে মনে করতে থাকে। ভাবে, একবার তো ঝগড়ার সময় হাতে সামান্য একটা আঁচড় লেগেছিল, আর সেটা নিয়ে সে 2 দিন ধরে কেয়ার করছিল। জেজি তখন 24 ঘন্টা পর্যন্ত তার পাশ থেকে নড়েনি, আর সব কাজে নিজের হাতে করেছে জোহানের জন্য। এই সব কিছু মনে করে জোহান আবার জেজির কথা ভাবতে থাকে। তারপর সে তার বন্ধুকে ফোন করে জানায় যে সে জিয়াংকে প্রপোজ করতে যাচ্ছে। তখন তার বন্ধু বলে, একবার ভেবে দেখো, কারণ এটা হতে যাচ্ছে তোমার জীবনের শেষ কনফেশন। কিন্তু জোহান আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমার বিশ্বাস জিয়াং নিশ্চয়ই হ্যাঁ বলবে। তারপর তার বন্ধু তাকে জিজ্ঞেস করে, তুমি জিয়াংকে এতটা পছন্দ কেন করো? তখন এক ফ্ল্যাশব্যাকে জোহান মনে করে 2.5 বছর আগের একটা পার্টির কথা, যেখানে সে একজন মেয়েকে সাদা ড্রেসে দেখেছিল। সেই মেয়েটা সিঁড়ির উপর উঠে একটা বিড়ালকে বাঁচিয়েছিল। জোহান তখন এই মেয়েটির মুখ ঠিক করে দেখতে পায়নি, কারণ তখন তার ফোনে কল আসে আর সে সাইডে গিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। আসলে এই মেয়েটি ছিল জেজি, কিন্তু যখন সে আশেপাশের লোকদের জিজ্ঞেস করেছিল, তারা শুধু এইটুকু বলেছিল যে সেই মেয়েটি এই পরিবারের মেয়ে। তখন থেকে জোহান ভুল করে ধরে নিয়েছিল যে সেই মেয়েটি জিয়াং, আর এই ভুল বোঝাবুঝির কারণে সে গত 2.5 বছর ধরে জিয়াংকে ভালোবাসার কথা বলে আসছে। এরপর আগের দিন সে জিয়াংকে বলেছিল, আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কাল এই সময়ে চলে এসো। সে তার কিছু ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ করেছিল সেই পার্টিতে, যেখানে সে জিয়াংকে প্রপোজ করার কথা ছিল। কিন্তু সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, জিয়াং আসে না। তখন জোহান তার সেক্রেটারিকে জিজ্ঞেস করে, জিয়াং কোথায় গেল? আমি তো তাকে সময় বলেছিলাম। তখন সেক্রেটারি জানায়, আসলে জিয়াং এখন বডি স্পা নিচ্ছে। এ কথা শুনে জোহানের মনে সন্দেহ জাগে, সে কি ইচ্ছে করে আমাকে উপেক্ষা করছে? তারপর সে তার সেক্রেটারিকে নিয়ে সেই জায়গায় রওনা হয়। সেই জায়গায় পৌঁছে যখন সে ঘরে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই সে জিয়াংকে তার এক বন্ধুর সঙ্গে কথা বলতে শুনতে পায়। জিয়াং বলে, আমার তো পরিষ্কার জানা আছে ও আমাকে প্রপোজ করার জন্য ডাকছে, কিন্তু আমি কোনো বডিগার্ডকে বিয়ে করব এটা তো কোনোভাবে সম্ভব নয়। আমার পেছনে তো শহরের সবচেয়ে ধনী প্রিন্স পড়ে আছে, এটা তো একেবারে পরিষ্কার যে আমি তাকেই বিয়ে করব। আমি তো শুধু তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। সে আরো বলে, আমি আমার পরিবারকে বলে দিয়েছি, খুঁজে বের করো সে আসলে কে। আমি নিজেই তার কাছে গিয়ে প্রপোজ করব বিয়ে করার জন্য। আর জোহানের পেছনে আমি শুধু এই কারণে ছিলাম কারণ জেজি ওকে পছন্দ করে, না হয় এই অ্যারোগ্যান্ট ছেলে তো আমার কোনো মূল্যই নেই। এই কথা শুনে জোহানের মনে প্রবল ধাক্কা লাগে। তখনই সে বুঝতে পারে এই মেয়েটা আসলে তার আবেগ নিয়ে খেলেছিল। সে ভাবে, এই কি সেই মেয়ে যাকে আমি সেই দিন সাদা ড্রেস পরে দেখেছিলাম, যে নিজের পোশাকের চিন্তা না করে সিঁড়ি বেয়ে উঠে একটা বিড়ালকে বাঁচাতে গিয়েছিল? সে তো এতটা সিম্পল আর কাইন্ড ছিল। তারপর সে জিয়াংয়ের জন্য দেখা না করে চুপচাপ সেখান থেকে চলে যায়। সে বাইরে গিয়ে বলে দেয়, কেউ যেন না জানে আমি এখানে জিয়াংয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। এখন সে বসে ভাবতে থাকে, আসলে জিয়াংই কি সেই মেয়ে যাকে আমি 2.5 বছর আগে দেখেছিলাম? সে তো এত ইনোসেন্ট, এত সুইট ছিল। তাহলে কি আমি ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি? তার মনে সন্দেহ জাগে। সে নিজের ভালোবাসার জন্য আফসোস করতে শুরু করে। সেই সঙ্গে তার মনে চিন্তা জাগে, জিজি কি ঠিক আছে? এমন সময় সে কল পায়, তার গ্র্যান্ডফাদার তার সঙ্গে দেখা করতে চাইছেন। সে সেখানে রওনা হয়।
যাওয়ার আগে সে তার বন্ধুকে ফোন করে বলে 2.5 বছর আগে যে চ্যারিটি অকশন হয়েছিল তার সিসিটিভি ফুটেজ আমি চাই, যেভাবেই হোক সেটা নিয়ে এসো। এরপর যখন জোহান বাড়ি পৌঁছায় তখন তার গ্র্যান্ডফাদার প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তিনি কিছু ছবি দেখিয়ে বলেন, এই মেয়েটার কতজন ছেলের সঙ্গে ছবি আছে, তুমি এমন একটা মেয়েকে পছন্দ করো যার না জানি এখন পর্যন্ত কতজন বয়ফ্রেন্ড ছিল। আমি সাফ বলে দিচ্ছি, যতদিন আমি বেঁচে আছি এই মেয়েটা কখনো আমার ঘরের বউ হবে না। জোহান বলেন, গ্র্যান্ডফাদার আমাকে একটু সময় দিন, আমাকে কিছু বিষয় নিশ্চিত হতে হবে। আমি কথা দিচ্ছি আমি আপনাকে রাইট এক্সপ্লেনেশন এনে দেব। তার গ্র্যান্ডফাদার তাকে আরও কয়েকদিন সময় দিতে রাজি হয়। এরপর জোহান তার বাড়ির বাটলারকে বলেন, যে জীবনে পরিবারের কেমন ছিল সব তথ্য এনে দাও। বাটলার এসে জানায় কিভাবে জিয়াং এবং তার পরিবার বছরের পর বছর ধরে জেজিকে অপমান করেছে এবং কিভাবে জিয়াং ও তার মায়ের কারণে জেজির মা মারা গেছেন। এই কথা শুনে জোহান প্রচণ্ড অনুতপ্ত হয়। সে ভাবে, এতদিন ধরে আমি ভুল করে এসেছি, কিন্তু এখন আমার কি হবে? জেজি তো আমার জীবনে নেই, তাও আমি কিছু একটা করব। তখন সে সিদ্ধান্ত নেয় পরদিন জিয়াং এবং তার পরিবারকে একটি উপযুক্ত শিক্ষা দেবে। তার ফ্রেন্ড যখন বলে ভিডিওটা পাওয়া গেছে কিন্তু সেটা ভাঙা অবস্থায় আছে, কাল পর্যন্ত রিকভারি করা যাবে, জোহান বলে ঠিক আছে, আমি কাল পর্যন্ত অপেক্ষা করব। এরপর পরদিন দৃশ্য দেখানো হয় যে একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করেছে। সেখানে সবাই রিচেস্ট প্রিন্সের সঙ্গে দেখা করতে এসেছে। জোহান তার আসল পরিচয় লুকিয়ে রেখেছিল। ঠিক তখনই জিয়াং তার পরিবারের সঙ্গে এসে উপস্থিত হয়। অন্যদিকে জোহানের হাতে পৌঁছে যায় সেই ভিডিও, যেখানে স্পষ্টভাবে দেখা যায় 2.5 বছর আগে সাদা ড্রেস বিড়ালটিকে যিনি বাঁচিয়েছিলেন সে আসলে জেজি, জিয়াং নয়। এই সত্য জেনে জোহান বুঝতে পারে সে 1 বছর ধরে ভুল মেয়েকে ভালোবেসে এসেছে। এখন সে তার ভুলটা শুধরে নিতে চায়। পার্টিতে জিয়াং এর পরিবার এসে সবাইকে বলে, রিচেস প্রিন্স আমাদের ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন, নিশ্চয়ই আজ সে জিয়াংকে প্রপোজ করবে। জিয়াং খুশিতে আত্মহারা, ভাবে এই তো আজ আমার জীবনে টার্নিং পয়েন্ট। কিন্তু যখন রিচেস প্রিন্স এর এন্ট্রি হয় তখন সবাই চমকে যায়, কারণ সে আর কেউ নয়, জোহানি, যে এতদিন জিয়াং এর পেছনে ছিল। জিয়াং তখন আত্মবিশ্বাসের চরমে, ভাবে এই ছেলে এখন আমাকে প্রপোজ করবেই। কিন্তু জোহান হাসতে হাসতে বলে, তুমি কি সত্যিই ভাবো আমি তোমার মতো মেয়েকে ভালোবাসতে পারি? আসলে এই বুড়ো আঙ্কেল যাদের স্ত্রী মারা গেছে ওনারাই তোমাকে বিয়ে করতে চান, সেই কারণেই আমি তোমাদের এখানে ডেকেছি। জোহান বলে, যদি তোমার পরিবার আমার পরিবারের সঙ্গে ডিল করতে চায় তাহলে তোমাকে এই মানুষটার সঙ্গে বিয়ে করতেই হবে, আর যদি না করো তাহলে তোমরা এখান থেকে চলে যেতে পারো। জিয়াং এর বাবা কোম্পানির ডিল বাঁচানোর জন্য এবং লোভে রাজি হয়ে যায় জিয়াং এর বিয়ে ওই বুড়ো লোকটার সঙ্গে দিতে। তখন জিয়াং বলে, তুমি তো আমায় ভালোবাসতে, তাহলে এখন এমন ব্যবহার কেন করছো? জোহান ঠান্ডা গলায় বলে, আমি 3 বছর আগে ভুল মেয়েকে চিনেছিলাম, আমি শুধু আর শুধু তোমার বোনকে ভালোবাসি, তোমাকে না। এরপর জিয়াং এর পরিবারকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এদিকে জিয়াংকে এখন সেই বুড়ো লোকটার সঙ্গে বিয়ে করতে হবে। জিয়াং এর বাবা তখন জোহানের কাছে এসে কথা বলতে চায়। তখন জোহান বলে, চিন্তা করো না, আমি দেশের সব বড় বড় ফ্যামিলির সঙ্গে কথা বলেছি, তারা সবাই তোমাদের ব্লক করে রাখবে, কেউ তোমাদের আর সাপোর্ট করবে না। তোমরা যে এত কষ্ট দিয়েছো তার নিজের ফ্যামিলির মধ্যেই তার মাকে মেরে ফেলেছো, তারপরও তোমরা ভাবো তোমরা এই সমাজে টিকে থাকতে পারবে? এই কথাগুলোর পর জিয়াং এর বাবার হার্ট অ্যাটাক হয়। কিন্তু জোহানের কিছু আসে যায় না। সে তার সেক্রেটারিকে বলে, এই জায়গার প্লেন টিকিট কাটো, এখন আমরা জেজির কাছে যেতে হবে। তখন সেক্রেটারি বলে, হয়তো এখন দেরি হয়ে গেছে, জেজি এখন সানকে বিয়ে করতে যাচ্ছে। এদিকে দৃশ্য কেটে যায় এবং আমরা দেখি জেজি এখন সান পরিবারের সঙ্গে রয়েছে। এ খুব যত্নে সানের দেখাশোনা করছে। সান এখনো ভেজিটেটিভ স্টেজে, মানে কোমার মতো অবস্থায়, কিন্তু জেজি তার প্রতি খুব আন্তরিক আচরণ করছে। সে ভাবে এই ছেলে এত হ্যান্ডসাম, কিছুদিন আগে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকেই সে কোমায় ছিল। সে যখন সানের শরীর পরিষ্কার করছিল তখন হঠাৎ সানের শরীর নড়াচড়া হয় এবং সানের জ্ঞান ফিরে আসে। ডাক্তাররা তাড়াতাড়ি ডাকা হয়, ডাক্তাররা এসে খুশি হয়, অবশেষে সানের জ্ঞান ফিরে এসেছে। আচ্ছা তোমরা গেস করো তো জেজি এখন কাকে বেছে নেবে, জোহান না সানকে? ওকে,
এরপর জেজিকে কিছুক্ষণের জন্য তার ঘরে পাঠানো হয়, কারণ সানের মা বাবা তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চায়। সব কথা বলার পর জেজিকে ডাকা হয়। সান তার সঙ্গে দেখা করতে চায়। জেজি তখন সানের সঙ্গে দেখা করতে যায়, তখন বলে, তুমি যখন ভেজিটেটিভ স্টেজে ছিলে তখন তোমার পরিবার আমার সঙ্গে তোমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন যেহেতু তুমি জ্ঞান ফিরে পেয়েছো, এই বিয়েটা এগিয়ে নেওয়ার কোনো মানেই হয় না। তুমি যখন বলবে আমি তোমার থেকে আলাদা হয়ে যাব, তখন সান বলে, তুমি কি জানো আমার পরিবার কেন তোমার সঙ্গে বিয়ে করার জন্য রাজি হয়েছিল? জেজি বলে, না, বলো। জেজিকে বলে, আমার মা আর তোমার মা এক সময় খুব ভালো বন্ধু ছিল। যখন আমার মা জানতে পারেন যে আসলে তুমিই সেই মেয়ে, তখন তিনি আমাদের বিয়ে ঠিক করে দিয়েছিলেন, কারণ তিনি চাইতেন আমরা দুজন ভবিষ্যতে বিয়ে করে জীবন করি। তোমার মায়ের মৃত্যুর পর আমার মা তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন, সেটা শুধু তোমার জন্যই ছিল। তারপর আমি কোমায় চলে যাই, তাই সব এক্সপ্লেন করতে পারিনি। যদি তুমি বিয়ে না করো, আমি আর কাউকে কখনো বিয়ে করব না। আর তোমার বোন, সে কোনোভাবেই হবে না। তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। আমি জানি আমাদের মাঝে কোনো ভালোবাসা নেই, কিন্তু আমরা একসাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারি। জেজি সানকে একটা সুযোগ দিতে রাজি হয়ে যায়। সান ঘরের সব কাজের লোকদের বলে দেয় জেজির কথা যেন এই বাড়িতে সব সময় শোনা হয়। ও একদম আমাদের পরিবারের সদস্যের মতো যত্ন পায়। এই দেখে সানের মা খুশি হন, তার ছেলে জেজির প্রতি এত আগ্রহ নিচ্ছে দেখে। পরদিন সকালে জেজির ঘুম থেকে উঠতেই দেখে কয়েকজন কাজের মেয়ে ড্রেস আর খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। জেজির এসবের অভ্যাস ছিল না, এটা তার জন্য খুবই অস্বস্তিকর হয়ে পড়ে। তাই সে তাদের অনুরোধ করে যেন তারা এমন না করে। ঠিক তখনই সান ঘরে আসে এবং বুঝে যায় যে জেজির অস্বস্তি বোধ করছে। সে বলে, আই এম সরি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে, কিন্তু বুঝিনি যে এটা তোমার জন্য এতটা অস্বস্তিকর। সবাই এখান থেকে যাও, ওকে কেউ বিরক্ত করবে না, ওকে নিজের মতো থাকতে দাও। এরপর সে জেজিকে নিয়ে যায় সানসেট দেখাতে। জেজি জিজ্ঞেস করে, তুমি জানলে কি করে যে আমার সানসেট দেখতে ভালো লাগে? ফ্ল্যাশব্যাকে সান মনে করিয়ে দেয়, শৈশবে আমরা যখন খেলতাম, আমি একবার কাঁদছিলাম, তখন তুমি আমাকে চুপ করাতে এসেছিলে। তখন তুমি বলেছিলে তোমার সানসেট খুব পছন্দ। জেজি বলে, তুমি এত ছোট একটা বিষয় মনে রেখেছো, তোমার মেমোরি তো চমৎকার। সান বলে, হ্যাঁ, আমি তোমার সম্পর্কিত সবকিছু মনে রেখেছি। এই সব কথা শুনে জেজির মনে হতে থাকে সানের অনুভূতিগুলো সত্যিই খাঁটি। তাই সে বলে, ঠিক আছে, চলো বিয়ে করি। সান তাতে রাজি হয়ে যায়। সে এতটাই খুশি ছিল যে তা বলে বোঝানোর মতো না। একদিকে তখন জোহান ফিরে আসছিল সবকিছু থামাতে। এদিকে জেজি সানকে বিয়ে করতে মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সে ভাবছিল, একসময় কল্পনা করেছিলাম জোহানকে বিয়ে করব, কিন্তু আমার কপাল দেখো, আজ আমি সানকে বিয়ে করতে চলেছি। তবে সে ভাবছিল যা হয় ভালোর জন্য হয়। এই ভাবনা নিয়ে সে সানের সঙ্গে বিয়ের মণ্ডপে এগিয়ে যায়। বিয়ের রীতিনীতি শুরু হবার ঠিক সময় হঠাৎ জোহান হাজির হয় বিয়ে থামাতে। সে বলে, জেজি, তুমি সানকে বিয়ে করতে পারো না। জেজি অবাক হয়ে ভাবে, এ ছেলে এখানে কি করছে। জোহান বলে, আই এম সরি জেজি, আমার ভুল হয়েছে। আমি 3 বছর আগে ভুল মানুষকে চিনেছিলাম। আমি ভেবেছিলাম সে জিয়াং। এই সাদা ড্রেসে মেয়ে এত ইনোসেন্ট, এত সিম্পল ছিল যে আমি তার প্রেমে পড়ে যাই। জেজি তখন বলে, তাহলে এখন আমি কি করব? তোমার এই ফিলিংসের, তোমার এই রিয়েলাইজেশনের জন্য আমি কি করতে পারি? তুমি গত 3 বছর আমাকে যতটা হার্ট করেছো, আর তার জন্য আমি কি তোমাকে এখন সরিতে মাফ করে দেব? তুমি জিয়াংয়ের জন্য আমাকে 100 বার স্টিক মেরেছিলে, কিডন্যাপার দিয়ে আমার ওপর অত্যাচার করিয়েছিলে, ড্রোন পড়ে গেলে তুমি জিয়ানকে বাঁচিয়েছিলে। তোমার কি মনে হয় এসবের পর তোমার একটা সরি শুনেই আমি আবার তোমাকে ভালোবাসতে পারবো? এটা কখনোই সম্ভব না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সানের সঙ্গে বিয়ে করব। এখন আমাদের মধ্যে আর কোনো কিছুই নেই। ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। জোহান রাগে সানের ওপর হামলা করতে চায়, কিন্তু নিজেকে থামিয়ে ফেলে। সে বলে, তুমি আমাকে বেছে নাও। কিন্তু জেজি স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি সানকেই বিয়ে করব। তুমি আর আমাদের জীবনে ব্যাঘাত ঘটিও না। তোমার ফিলিংস নিয়ে এখন আমার একটু আগ্রহ নেই। তখন জোহান হুমকি দেয়, এই হলে আমি বোমা বসিয়েছি। তুমি যদি এখনই আমার সঙ্গে না চলো, তাহলে আমি এখানে বিস্ফোরণ ঘটাবো, সবাই মরে যাবে। জেজি কারো প্রাণ নিয়ে খেলতে চায় না, তাই সে সানকে বলে, চিন্তা করো না, আমি 1 সপ্তাহের মধ্যে তোমার কাছে ফিরে আসবো চিরতরের জন্য। সান তাকে যেতে দেয়। যাওয়ার আগে সানের মা জেজিকে একটা পার্স দেয় এবং বলে, এটা রাখো,
এর ভেতরে খুব গুরুত্বপূর্ণ কিছু আছে, সময় পেলে একবার দেখে খুলো। এরপর জেজি জোহানের সঙ্গে চলে যায়। জোহান তাকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে সে জেজির জন্য সাদা গোলাপের ব্যবস্থা করেছিল। জেজি হেসে বলে, তুমি কি জিয়াংকে এইভাবে প্রপোজ করতে চেয়েছিলে? ফ্রান্স থেকে ইম্পোর্ট করে না সাদা গোলাপ দিয়েছিলে, কিন্তু দুঃখজনক এখন আমার সাদা গোলাপে আর কোনো আগ্রহ নেই। আমার এখন লাল গোলাপে পছন্দ। সে ঘরের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর জোহান ব্রেকফাস্ট বানিয়ে আনে এবং জেজিকে দেখে বলে, জেজি তখন খেতে বসে বলে, তুমি তো শুধু জিয়াংয়ের পছন্দ অপছন্দই মনে রেখেছ। এই খাবারও নিশ্চয়ই ওর পছন্দের মতোই তৈরি করেছ, কিন্তু আমি এত ফিকে খাবার খাই না। জোহান বলে, আমরা কি কিছুক্ষণ জিয়াংয়ের কথা না ভেবে থাকতে পারি না? জেজি বলে, তুমি কিভাবে এমন কথা বলতে পারো? সে তো তোমার ফার্স্ট লাভ ছিল। তুমি 2.5 বছর তার পেছনে ঘুরেছ, এখন বলছো তার কথা না বলতে? তুমি তো তার নামে ট্যাটু পর্যন্ত করিয়েছ তোমার বুকে, আর এখন আমাকে বলছো তার কথা না বলতে? এমনটা হয় নাকি? তখন জোহান একটা ছুরি হাতে নিয়ে বলে, তুমি যদি এই ট্যাটুটা এত আপত্তি করো তাহলে তুমি এটা নষ্ট করে দাও নিজের হাতে। কিন্তু জেজি এমন একজন নয় যে কাউকে ইচ্ছে করে কষ্ট দেবে। তবুও জোহান নিজেই জোর করে সে ছুরি দিয়ে তার নিজের বুকে থেকে ট্যাটুটা নষ্ট করে ফেলে, যাতে জেজি তাকে মাফ করে দেয়। কিন্তু জেজির মনে তার জোহানের জন্য আর কোনো অনুভূতি ছিল না। জোহানের দুঃখ, অনুশোচনা এমন কিছুই সে বুঝতে পারছিল না। ডাক্তাররা যখন চেক করে তখন সে হ্যালুসিনেট করে, যেন সে জেজিকে বিয়ে করছে। কিন্তু যখন জ্ঞান ফিরে পায় তখন দেখে জেজি তো তাকে দেখতে পর্যন্ত আসেনি। তখন সে খোঁজ করতে যায়, যেখানে সে দেখে জেজি ফোনে স্যারের সঙ্গে কথা বলছে আর তাকে হাজব্যান্ড বলে ডাকছে। সে শুধু অপেক্ষা করছিল 7 দিনের, তারপর সে সব কিছু ফেলে সানির কাছে ফিরে যাবে। জোহান এই দৃশ্য দেখে প্রচণ্ড রেগে যায়। সে জেজিকে ছাদে নিয়ে যায় আর বলে, গতবার আমি ড্রোন অ্যাক্সিডেন্টকে জিয়াংয়ে বেছে নিয়েছিলাম, এবার আমি নিজেকে শাস্তি দেব। সে অনেকগুলো পাখা চালু করে রেখেছিল আর ঠিক করেছিল হাত ঢুকিয়ে নিজেকে আহত করবে। ঠিক তখনই জেজি তাকে থামিয়ে দেয় আর বলে, এটা করো না। এটা দেখে জোহানের মনে হয়, তবে কি সে এখনো আমার যত্ন নেয়? পরে সবাই মিলে ডিনারে বসে। জেজি স্বাভাবিক ব্যবহার করে, যেন কিছুই হয়নি, কিন্তু ভেতরে ভেতরে সে শুধু দিন গুনছিল, কবে এই 7 দিন শেষ হবে। সে জোহানকে দেওয়া উপহারগুলো নিয়ে রিসেল করে ফেলে এবং তার বদলে টাকা নিয়ে নেয়, কারণ এই উপহার এখন আর তার জীবনের কোনো প্রয়োজন নেই। তখনই তার মনে পড়ে সানের মা যে পার্স দিয়েছিল সেটা খুব ইম্পর্টেন্ট বলেছিল। সে পার্সটা খুলে দেখে তার ভেতরে কিছু চিঠিগুলো ঠিক সানের লেখা ছিল। সে বুঝতে পারে সান তাকে ছোটবেলা থেকেই ভালোবাসতো। সে সবসময় জেজির আশেপাশে থাকতো, কিন্তু বুঝতে পারছিল না কিভাবে সামনে এসে তাকে ভালোবাসার কথা বলবে। যখন জেজি জানতে পারে যে ছান সবসময় তার পাশে ছিল, শুধু সেই বুঝতে পারেনি, তখন তার মনটা ভারী হয়ে যায়। সে আফসোস করতে থাকে, আমি কিভাবে জোহানের মতো একজন মানুষের প্রেমে পড়ে গেলাম, যখন প্রকৃত ভালোবাসার যোগ্যতা ছান ছিল। সে নিঃস্বার্থভাবে ভালোবাসতো। সে তার জন্য জিনিসপত্র গুছিয়ে ফেলে। পরদিন সকালে সে জোহানকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জিয়াং বাড়িতে ফিরে তার বাবার কাছে অভিযোগ করতে থাকে, ওই বুড়ো লোকটা আমাকে অত্যাচার করছে। তখন তার মা তাকে জানায়, জোহান আমাদের কোম্পানির পুরো চেইন ধ্বংস করে দিয়েছে, এখন আমরা রাস্তায় নেমে গিয়েছি। তার মা এসবের জন্য জেজিকে দায়ী করে এবং মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। সে ঠিক করে জেজিকে যেতে দেবে না, বরং কিডন্যাপ করবে। এই কথা শুনে তার বাবা রেগে যান। তিনি বলেন, সবকিছুর জন্য দায়ী তুমি, আর এখন আবার তাকে কষ্ট দিতে চাইছো? তুমি যদি এসব না করতে, ওকে প্রভাব না করতে, তাহলে সব হতোই না। এবার থেকে তার জীবন নষ্ট করার চেষ্টাও করবে না। কিন্তু জিয়াং হাল ছাড়ার মতো নয়। এইদিকে 7 দিন পূর্ণ হতেই জেজি তার ট্রলি নিয়ে বের হয়। জোহান মনে হয়েছিল হয়তো জেজি তার সঙ্গে থাকবে, কিন্তু ট্রলি দেখে সে বুঝে যায়, না, 7 দিনও আমি ওর মন জয় করতে পারিনি। তখন জোহান 4টি বিষাক্ত রোমের বোতল নিয়ে এসে হাজির হয়। এই 4টির একটাতে সবচেয়ে মারাত্মক বিষ আছে। আমি যদি খেয়ে ফেলি আর তবুও তুমি চলে যাও, তাহলে আমি তোমাকে আর আটকাবো না। তার মনে হচ্ছিল হয়তো জেজি একটু হলেও তাকে ভালোবাসে, তাই সে থেকে যাবে, কিন্তু জেজি দাঁড়ায় না। জোহান একে একে সব রোম খেয়ে ফেলে, আর জেজির চোখে কোনো ভ্রুক্ষেপ নেই। শেষ বোতল খাওয়ার পর জেজি চলে যায়।
একদিকে সে বেরিয়ে যায় আর অন্যদিকে জোহানকে বাঁচাতে ডাক্তাররা আসে। জোহান তখনও কাঁদছে। জেজিকে চলে যেতে দেখে। বাইরে সানের জন্য অপেক্ষা করছিল জেজি। সে সানের প্রিয় কৌশল নিয়ে এসেছিল। সান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি জানলে কি করে এটা আমার পছন্দ? জেজি বলে, তোমার ডায়েরিতে এটা লেখা ছিল। সান বলে, আই এম সরি, হয়তো একটু দেরি হয়ে গেছে তোমার লাইফে আসতে। জেজি বলে, কোনো সমস্যা নেই, এখন থেকে আমরা একটা সুখী জীবন কাটাতে পারবো। কিন্তু হঠাৎ জিয়াং সেখানে হাজির হয়। সে দেখে জেজি এত খুশি কিভাবে। ও তো টর্চারের শিকার। সে রেগে গিয়ে ছুরি নিয়ে জেজির ওপর আক্রমণ করতে আসে, কিন্তু ঠিক তখনই সান সামনে এসে দাঁড়ায় আর ছুরি তার জ্যাকেটে লাগে। গার্ডরা দ্রুত এসে জিয়াংকে ধরে ফেলে। জেজি তখন রেগে সানের দিকে চিৎকার করে, তুমি আমাকে বাঁচাতে এভাবে কেন করলে? সান হেসে বলে, আমি খুশি যে আমি তোমাকে বাঁচাতে পেরেছি। তখন জেজি বলে, তুমি এসব করছো কেন? আমি তোমাকে ভালোবাসি। আমি এতদিন পর তোমার কাছে এসেছি, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। সান হেসে বলে, অবশেষে তুমি স্বীকার করছো তুমি আমাকে ভালোবাসো। আসলে সানের জ্যাকেটে রাখা সেই কৌশলী তাকে ছুরির হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। জেজি সেটা বুঝে একটু ঠাট্টা করে সানকে মারতে শুরু করে। তুমি এত দেরি করে বললে, আমি তো এখানে পাগল হয়ে যাচ্ছিলাম, আর তুমি এখন মজা করছো। তারপর সে ভাবে, চলো অন্তত সান সেফ তো আছে। তারা দুজনে হাসি খুশি সেখান থেকে বেরিয়ে যায়। কয়েকদিন পর অবশেষে জেজি আর সান বিয়ে করে। বিয়ের দিন সান বলে, জোহান চিরতরে প্যারালাইজ হয়ে গেছে, আর কখনো জ্ঞান ফিরবে না, তবে ও বেঁচে গেছে, সেটাই অনেক। জেজি বলে, আমি এখন ওর কথা শুনতে চাই না, এটা আমাদের নতুন জীবনের শুরু, আর আমরা সেখানে ভালোভাবে বাঁচবো। এই গল্পটা এখানেই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে শেষ হয়ে যায়। যদি গল্পটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন ভিডিও নোটিফিকেশন মিস না করেন। চলুন আবার দেখা হবে এক নতুন গল্পের সাথে।